গত মঙ্গলবার পয়লা বৈশাখের দিন ছিল আমার জন্মদিন, আর সেই উপলক্ষেই বানিয়েছিলাম বিশেষ আয়োজন। আসলে মাকে ছোটবেলা থেকেই এই সমস্ত কিছু রান্না করতে দেখেছি, আর বিয়ের পর সেই না হয় রেস্টুরেন্ট নয়তো কোথাও গিয়ে খাওয়া হয়, সেজন্য ভেবেই রেখেছিলাম এবার বাড়িতে আছি, বাড়িতেই বেশ জমজমাট নিজের হাতে রান্না করে নিজেকেই উপহার দিব। ঠিক কথা মতো কাজ, বানিয়ে ফেললাম জাফরানি পোলাও, আর তার সাথে চিংড়ির মালাইকারি, পনির মাখানি, ছোলার ডাল বানিয়েছিলাম নারকেল দিয়ে, আর তার সাথে চাটনি, মিষ্টি, দই সব কিছুই রেখেছিলাম। মানে বলতে পারো ফুল প্রুফ একটা থালি, যেটা বাঙালিদের একদম প্রিয়। আর আমার সত্যি কথা বলতে প্রতিটা রান্নাই খুব পছন্দ হয়েছে। তো সমস্ত রান্না ডিটেলসে শেয়ার করব, জানি ব্লগটা একটু বড় হবে, তবে যারা ভালোবেসে দেখছো তাদেরকে আগে থেকেই ধন্যবাদ জানাই। ছোলার ডাল সকালে উঠেই সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদিন তো ছুটির দিন ছিল, ও বাড়িতে ছিল, সেজন্য সমস্তভাবে হেল্প ও করেছে। ছোলার ডালের সাথে একটু হলুদ লবণ দিয়ে সিটি মারতে বসিয়ে দিলাম। আর যেহেতু ঝুরি আলু ভাজা বানাবো, সেজন্য প্রথম কাজই আমার ঝুরি আলু ভাজা বানানোর জন্য আলুটাকে একদম সুন্দর করে গ্রেট করে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে শুকনো করে রেখে দেওয়া। এইটা সব শেষে বানালেও অসুবিধে নেই। তো প্রথমেই আমি আলুটাকে গ্রেটারের মাধ্যমে ভালো করে গ্রেট করে নিয়েছি, একটু মোটা দানা গ্রেটার নিয়েছি, নয়তো একদম ঝুরঝুরে হয়ে যায়। তারপর আলুটাকে ভালো মতো ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দেব। নতুন আলু ব্যবহার করছি, নতুন আলু দিয়ে খুব সুন্দর মুচমুচে আলুর এই ভাজাগুলো হয় আর কি, একদম দোকানের মতো খেতে লাগে। আর এইভাবেই সুন্দরভাবে খোলা জায়গায় ছড়িয়ে রেখে দেবো যতক্ষণ না আলুটা একদম শুকনো ঝরঝরে হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো ছোলার ডালটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, 4টে মতো সিটি মেরেছি। প্রথমে ছোলার ডালটা বানিয়ে নেব, তার জন্য নারকেলটাকে ভালো করে কুচিয়ে নিতে হবে। তোমরা চাইলে কোরানো নারকেল ইউজ করতে পারো, তবে আমি এখানে নারকেলটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। সত্যি কথা বলতে ছোলার ডাল নারকেল দিয়ে খেতে আমার খুবই পছন্দ, কিন্তু আমার থেকেও বেশি ভালোবাসে ও। বিশেষ করে লুচির সাথে অথবা এই ঝুরি ঝুরি আলু ভাজার সাথে ওর এই ছোলার ডাল আর নারকেল দিয়ে ছোলার ডাল আর কি, তার সাথে আর কিচ্ছু লাগবে না, ভাত আর এই ঝুরি আলু ভাজা আর নারকেল দিয়ে ছোলার ডাল। তোমরা কারা কারা এরকম খাবার খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি এদিকে ছোলার ডালটা নামিয়ে নিচ্ছি, আর ওইদিকে জিরে একটু ভাজা বসিয়ে দিয়েছিলাম। ছোলার ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর জিরেটাকেও সুন্দরভাবে গুঁড়ো করে নেব। আমি কখনোই ওই রেডিমেড কেনা জিরের গুঁড়ো ইউজ করি না, যখনই দরকার পড়ে হয় একটু বেটে নিই, আর নয়তো এরকমভাবে একটু হালকা গরম করে নিয়ে ভেজে নিলেই খুব সুন্দর জিরের গন্ধটা হয়। ছোলার ডালটাকে একটু স্ম্যাশ করে নিচ্ছি। এইভাবে ছোলার ডাল বানিয়ে খেতে কী যে ভালো লাগে। সর্ষের তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়েছি, তারপর নারকেলটাকে বেশ লাল লাল করে কড়া করে ভেজে নেব। একটু সময় ধরে ভাজবে আর লো আঁচে ভাজবে, তাহলে নারকেলটা বেশ কুড়মুড়ে হয়। গরম মশলা, শুকনো লঙ্কা, একটু হিং, আর তার সাথে জিরে ফোড়ন দিয়েছি। তারপর আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে নাড়াচাড়া করে এইবার ওই জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ছোলার ডালটা দিয়ে দেব। এইভাবে ছোলার ডাল করাটা মার থেকে শিখেছি, এত সুন্দর খেতে লাগে। এর মধ্যে এক্সট্রা করে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, আদা বাটাও ইউজ করি না, গ্রেট করে দিলেই হয়, কোনো ঝামেলা নেই। আর উপর থেকে নারকেল যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব। চাইলে তোমরা এর মধ্যে একটু চিনি ইউজ করতে পারো। আমি নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়েছি। ব্যাস, ছোলার ডাল আমাদের রেডি। এবার চিংড়ির মালাইকারি আর তার সাথে দুটোই পনির মাখানি, দুটোর জন্যই আমাদের পেঁয়াজ লাগছে, তো দুটোরই প্রিপারেশন একসাথে করে নিচ্ছি। তবে প্রথমে পনির মাখানিটা বানাবো। এটা বাড়িতেই তৈরি করা পনির, এখানে দুধটা খুব ভালো পাই, তো বাড়িতেই তৈরি করি। প্রায় 150 গ্রাম মতো পনির রয়েছে, সেই পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। পনির আমাদের রেডি। এবার ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল দেব, সরষের তেল, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। তার মধ্যে প্রথমে একে একে পনিরগুলোকে ভেজে নেব। পনিরটাকে খুব বেশি ভাজবে না, আর পনির যদি খুব কড়া করে ভাজো তাহলে পনিরটাকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবে, তাহলে দেখবে পনিরটা খুব সুন্দর নরম হবে। আমি খুব বেশি পনির ভাজি না, যেহেতু বাড়ির তৈরি পনির, তাই বেশি ভাজারও দরকার পড়ে না। গরম মশলা, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়েছি, আর তার সাথে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1.5 ইঞ্চি মতো আদা, দুটো কাঁচা লঙ্কা, 7-8 কোয়া কাজু বাদাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর শেষে দিয়ে দেব টমেটো আর স্বাদ মতো লবণ। ব্যাস, এটাকে একটু নরম নরম করে ভাজা করে নামিয়ে রাখবো। পনির মাখানি আমার মনে হয় সবচেয়ে সহজ একটা রেসিপি, যেটা নান, পরোটা, রুটি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে ভালো লাগে, ভাতের সাথে তো ভালো লাগেই লাগে। তো অবশ্যই পনির মাখানিটা একবার হলেও ট্রাই করো। আমি এখানে যে মশলাটা বানিয়েছিলাম সেটা সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এই যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো সমেতই কিন্তু পেস্ট করেছি।
রঙটা সুন্দর আনার জন্য সর্ষের তেলের মধ্যে একটু হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। এতে দেখবে মাখানির রঙটাও সুন্দর আসে। আর যে কোনো রান্নায় যদি এইভাবে ফলো করে বানাও দেখবে কালারটা খুব সুন্দর আসে। এইবার মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো মতো করে কষিয়ে নেব। খুব বেশি সময় লাগে না, কারণ আগে থেকে যেহেতু মশলাটা একটু ভাজা ছিল, তাই 5 থেকে 7 মিনিটেই মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। আর ওইদিকে মাছের বাজারটা কালকেই করে রেখেছিলাম, যেহেতু সকাল সকাল সমস্ত রান্না করছি। তো চিংড়ি মাছ আর পাবদা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখলাম। পাবদা মাছের মধ্যে একটু তেলও মাখিয়ে রেখেছি, কারণ এত ফোটে। আর তোমরা চিংড়ি মাছের মালাইকারি কে কীভাবে বানাও অবশ্যই জানিও। আজকের চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা অনেকটাই আলাদা আর অনেক বেশি সুস্বাদু হয় খেতে। চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি এখানে 1.5টা মতো পেঁয়াজ নিয়েছি, একটু সাদা রঙের পেঁয়াজ নিয়েছি। আর তার সাথে 10-12 কোয়া রসুন, 2-4টে কাজু বাদাম, কাঁচা লঙ্কা, একটু চালমগজ ভিজিয়ে রেখেছিলাম, 1.5 চামচ মতো পোস্ত আর একটুখানি জল দিয়ে মিহি মতো করে একটা পেস্ট বানিয়ে রাখবো। এই মশলাটা একবার মালাইকারির মধ্যে বানিয়ে এভাবে মালাইকারি বানিয়ে দেখবে, দারুণ লাগে খেতে। আমি এখানে পনিরটাও দিয়ে দিয়েছি আর দিয়েছি 1.5 চামচ মতো ফ্রেশ ক্রিম। ব্যাস আমাদের পনির মাখানি রেডি। এরকম একটু শুকনো গ্রেভিও রাখতে পারো। আমি সামান্য একটু জল দিয়ে নামিয়েছি, ব্যাস আর কিচ্ছু লাগবে না এর সাথে। এটা তোমরা যেভাবে খাও না কেন, যার সাথে খাও না কেন, দুর্দান্ত গন্ধ বেরোয়, দুর্দান্ত স্বাদের হয়। উপর থেকে একটু কাসুরি মেথি রোস্ট করে নিয়েছিলাম, সেটা গুঁড়িয়ে দিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়েছি, ব্যাস রেডি। আর আজকে অনেক দিন পর ব্লগটা এডিট করতে করতে নিজেই রান্নাগুলো দেখে নিজেই ঢোক গিলছি। এত টেস্টি হয়েছিল খেতে। যারা যারা আমার রেসিপি ফলো করে বানাবে অবশ্যই ছবি শেয়ার করতে ভুলো না। জানি, বুঝতে পারছি ব্লগটা অনেকটাই বড়, তাও যারা যারা সেই সব দিয়ে আছো তাদেরকে আবার বলছি থ্যাংক ইউ। চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে বেশ ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি কড়কড়া করে চিংড়ি মাছ ভাজবে না, নয়তো চিংড়ি মাছগুলো কিন্তু চিমড়ে হয়ে যায়। আর চিংড়ি মাছ ভাজার পর উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলেও চিংড়ি মাছগুলো ভালো থাকে। তো আমি চিংড়ি মাছগুলোকে আলগা করেই ভেজে তুলে রেখেছি। এবার গরম মশলা ফোড়ন দিয়েছি আর তার সাথে যে বাটাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সাদা পেঁয়াজ ব্যবহার করার এটাই কারণ যে এই চিংড়ি মালাইকারিটা বেশ সুন্দর সাদা সাদা দেখতে হয়। তোমরা চাইলে লাল পেঁয়াজও ব্যবহার করতে পারো, আমি পেয়েছিলাম বলে দিয়েছি। সুন্দরভাবে মালাইকারি মশলাটা এবার কষিয়ে নেব। এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে রাখলাম। আর হ্যাঁ, এই যে সর্ষে পোস্ত পাবদা, এই পাবদাটা এইভাবে একবার বানিয়ে দেখো। পোস্তর মধ্যে বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে একটু গুঁড়িয়ে নিয়েছিলাম, তারপর সামান্য একটু জল দিয়ে ভালো মতো পেস্ট করে নিয়েছি। আর ওইদিকে সাদা সর্ষে নিয়েছি 1 চামচ, কালো সর্ষে নিয়েছি 1 চামচ, সেটাকেও কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো করে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা একটু ছেঁকে নিলে গ্রেভিটাও বেশ সুন্দর হয় আর মুখে সর্ষের ঝাঁঝটাও সুন্দরভাবে পড়ে। আর দানা দানা থাকলে না গ্যাস অ্যাসিডের সমস্যাও হয় না, না থাকলে আর কি, সেজন্য সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারির মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এইভাবে মালাইকারি বলবো না চিংড়ি মাছের রসা বলবো, তোমরাই নামটা বলে দাও। যেহেতু এর মধ্যে কোনো রকম নারকেলের দুধ ব্যবহার করা হয়নি, সেজন্য মালাইকারি নামটা একটু মানানসই নয় বটে, তবে খেতে কিন্তু দারুণ হয়। বেশ সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে এবার চিংড়ি মাছগুলো দিয়ে ঢেকে রাখবো। আমি নিজে যে এতগুলো রান্না এক হাতে করেছি, আমি নিজেই চমকে গেছি। আর সত্যি কথা বলতে সব রান্নাগুলো মন থেকে করেছি আর খেতেও খুব ভালো হয়েছিল। জন্মদিনটা এত সুন্দর কেটেছে। তো পাবদা মাছগুলো তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এদিকে পাবদা মাছের সর্ষে পোস্ত বাটার জন্য রেডি করে নিয়েছি। একটু টক দই নিয়েছি, টক দইটা কিন্তু লাগবে। চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। উপর থেকে একটু গরম মশলা আর সামান্য একটু ঘি দিয়েছি, ব্যাস। তোমরা এই সমস্ত রান্নাগুলোর মধ্যে কোনটা তোমাদের প্রিয় অবশ্যই কিন্তু জানিও। মালাইকারির উপর থেকে একটু ভাজা পেঁয়াজ দিলে খেতে আরও দারুণ লাগে, তবে আমার কাছে আর সময় ছিল না বলে আমি আর দিতে পারিনি। আর ওইদিকে আমাদের জাফরানি পোলাও বানানোর জন্য আমি 1 কাপ মতো বাসমতি রাইস জলে 1/2 ঘন্টা মতো ভিজিয়ে রাখলাম, কারণ রান্না হতে হতে এইটাও রেডি হয়ে যাবে। যতক্ষণ জলে ভিজিয়ে রাখছি ততক্ষণ চলো পাবদা মাছের এই সর্ষে পোস্ত বাটাটা বানিয়ে নিই। পাবদা মাছের সর্ষে পোস্ত বাটা বানানোর জন্য আমি এখানে একটু কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পর হলুদ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর যে মশলাগুলো বেটে রেখেছিলাম সর্ষে আর পোস্ত, সেটা দিয়ে দিব। আর তারপর মশলাটা কষিয়ে নেওয়ার পর 1.5 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো মতো করে কষিয়ে নেব শুকনো শুকনো করে।
এইভাবে অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পোস্ত পাবদা বানালে সবার এত ভালো লাগবে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আচ্ছা, আমি প্রথমে কিন্তু পোস্তটা কষিয়ে নিয়েছিলাম, তারপর শেষে টক দই দেওয়ার পর যে জিনিসটা দিলাম সেটা হলো সর্ষে দিয়ে কিন্তু কষানোর দরকার নেই, হালকা নাড়াচাড়া করেই পাবদা মাছগুলো দিয়ে দেবে। এই পাবদা মাছের গ্রেভিটা একদম শুকনো শুকনো রাখবো, তোমরা চাইলে জল জলাও করতে পারো, মানে ঝোল একটু রাখতে পারো, তবে যেহেতু আজকে অনেক রকমই কিছু হয়েছে সেই জন্য বেশি ঝোল আর রাখলাম না। উপর থেকে কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে রাখবো, এটাকে আর নাড়াঘাটা করার কোনো দরকার নেই। ব্যাস, পাবদা মাছের সর্ষে পোস্ত বাটা একদম রেডি, আর দেখতে ঝালবনীয় হয়েছে, খেতেও তার থেকে বেশি সুস্বাদু হয়েছিল। দুর্দান্ত স্বাদ হয়েছিল, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো যেভাবে আমি বলেছি। আর ওইদিকে আলুটাও সুন্দরভাবে ঝরঝরা হয়ে গেছে, আলুটা এবার ভেজে নেব। তবে তার আগে দেখে নাও যে আলুটা কতটা ঝরঝরে হওয়া দরকার। আলুটার মধ্যে যেন কোনোভাবেই কোনো রকম জল না থাকে। চাইলে একটু রোদেও শুকিয়ে নিতে পারো অথবা ফ্যানের নিচে ছেড়ে দিতে পারো। রোদে দিলে একটু কালো রং হয়ে যায় বলে আমি ফ্যানের নিচে ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, জাফরানি পোলাও বানাচ্ছি একটু অন্যরকমভাবে। জাফরানি পোলাও বানানোর জন্য আমি দুধের মধ্যে জাফরান 10-12টা স্টিক আর কি ভিজিয়ে দিয়েছি, যাতে গন্ধটা সুন্দরভাবে ছড়িয়ে দেয়। আর ওইদিকে আলুটাও ভেজে নিচ্ছি। আলুটা ভাজার কোনো কারসাজি নেই, হাই ফ্লেমে আলুটাকে ভাজবে আর একটু মুচমুচে হলেই নামিয়ে নেবে। এটা স্টোর করেও রেখে দিতে পারো, বেশ কয়েকদিন মুচমুচে থাকে। বাদাম ভাজা ছাড়া আলুর এই ভাজা একদমই মানানসই নয়, তাই প্রথমে বাদামটাকে ভেজে রেখেছি আর তারপর ঝুরি আলু ভাজাগুলোকে ভেজে তুলে রাখলাম। আচ্ছা, তোমরাই বলো তো, এই ঝুরি আলু ভাজার সাথে ছোলার ডাল হলে সত্যি কি আর কিছু লাগে? আর কিছুই লাগে না। এত দারুণ সব রান্নাগুলো হয়েছে, আর সত্যি বলছি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না সমস্ত রান্না নিজেই করে নিয়েছি। কখন যে সুসুর করে টাইমটা কেটে গেছে বুঝতেই পারিনি। তবে সকাল সকাল যেহেতু আয়োজনগুলো করেছিলাম, তাই দুপুরের মধ্যে সুন্দরভাবে সব কিছু রেডি হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আলুর এই ভাজাগুলোর মধ্যে একটু নুন ছিটিয়ে মেখে রাখলাম। ব্যাস, আমাদের আলুর ঝুরি ভাজা একদম রেডি। এইবার জাফরানি পোলাওটা বানাবো। জাফরানি পোলাও বানানোর জন্য আমি এখানে ননস্টিকের একটা হাঁড়ির মতো নিয়েছি, তার মধ্যে 2 চামচ সাদা তেল, 1 চামচ মতো ঘি দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে তেজপাতা, গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এই যে চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। বেশ ভালো করে শুকনো শুকনো করে ভেজে নেব, তাহলে পোলাওটা একদম ঝরঝরে হয়। আর এই জাফরানি পোলাওর মধ্যে কোনো ঝামেলা নেই, শুধু জলের মাপটাই হলো আসল। সুন্দর করে ভেজে নিয়েছি, তারপর যতটা চাল দিয়েছি তার দ্বিগুণ জল দিয়েছি। ব্যাস, জলটা ফুটে উঠলেই ঢাকা দিয়ে দেব, স্বাদ মতো লবণ দেব। আর ওইদিকে দেখো কতটা সুন্দর রং ছেড়ে দিয়েছে। এই রংটার জন্যই এত কিছু। সুন্দরভাবে পোলাওটা সেদ্ধ হয়ে গেলে উপর থেকে এই জাফরান ভেজানো দুধটা দিয়ে আবারও ঢেকে রাখবো 5 মিনিট। তবে 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একদম খাওয়ার সময় সার্ভ করব। এর মধ্যে আর কিচ্ছু করার দরকার নেই। ব্যাস, আমাদের জাফরানি পোলাওটাও রেডি। আর কতটা সুন্দর ঝরঝরে হয়েছে দেখো। জলটা একটু কম দেবে, কারণ পরে যেহেতু দুধের সাথে জাফরানটা যাচ্ছে সেই জন্য। তো তোমাদের এক এক করে দেখে দিই যে কতটা সুন্দর রান্নাগুলো সব হয়েছে। কালার আর দেখেই বুঝতে পারছো, আর খেতেও খুব ভালো হয়েছিল। তো তোমরা যারা যারা সেই সবজি ব্লগটা দেখেছো তারা একবার হলেও একটা যে কোনো রেসিপি ট্রাই করে দেখো, খুব পছন্দ হবে। আর রান্নাগুলো একটু অন্যরকম করে বানিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, সমস্ত রান্নাগুলো নিজে হাতে করাতে নিজেই এত প্রশংসা করছি বলেই কিছু মনে করো না, সত্যিই খেতে ভালো হয়েছিল। জন্মদিন উপলক্ষে এইটুকু তো করাই যায়, আর নিজে যেহেতু সব কিছু বানিয়েছি তাই আনন্দটা আরও একটু বেশি ছিল। বাবা মা থাকলে আরও বেশি খুশি হতো ঠিকই, তবে ওরও খুব পছন্দ হয়েছে। চলো তাহলে এবার প্লেটটা সাজিয়ে নিই। ও আবার দেখি সকালবেলা কোথা থেকে কলা পাতাও জোগাড় করে এনেছে। আর সত্যি কথা বলতে যতটা সাহায্য করেছে ততটা হয়তো বাবা মা থাকলেও করতো। টক দইটা একটু মানানসই নয়, তবে টক দইটাও দিয়েছিলাম প্লেটটা সাজানোর জন্য। মিষ্টিগুলোও দোকান থেকেই কিনে এনেছি। মিষ্টি দিয়েছি, কালো মিষ্টি, সাদা মিষ্টি, আর ওইদিকে আমের চাটনিটা আগের দিনই করে রেখেছিলাম। এই হলো আয়োজন। আর এই থালিটা তোমরা কত টাকা দেবে অবশ্যই জানিও। বড় বড় রেস্তোরাঁয় গেলে মনে হয় কত দাম দিয়ে বিক্রি হবে তা আমার জানা নেই। তবে এতদিন বিয়ে হওয়ার পর এটা আমার দ্বিতীয় জন্মদিন, তো তার আগে আমি বাইরেই কাটিয়েছি আগের জন্মদিনটা, এবার বাড়িতেই কাটাচ্ছি। আর সমস্ত রান্নাগুলো নিজেই করেছি, এত ভালো লাগছিল, শান্তিও লাগছিল খেয়ে। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে কালকে।